আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশে অনেকেই ইনক্লুডিং অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিশ্বাস করেন না যে বেগম খালেদা জিয়া এখনো বেঁচে আছেন। তাদের ধারণা বোধহয় এই লাইফ সাপোর্টে রাখা হয়েছে, এটা একটা আই ওয়াশ। কিন্তু একটা মৃত মানুষকে আসলে অনেক দিন লাইফ সাপোর্টে রাখা যায় না। সর্বোচ্চ চেষ্টা করে 7 দিন হয়তো রাখা যেতে পারে, তারপরে কিন্তু আর তাকে আর রাখা সম্ভব হয় না। কিন্তু কেন মানুষ এটাকে বিশ্বাস করছে সেটা আমি বুঝি না। অথচ ডাক্তাররা বলছেন তিনি বেঁচে আছেন, তার মানে কি ডাক্তারদের এই কথা বিশ্বাসযোগ্য না? এর সাথে আবার এই যে কাতার রয়্যাল অ্যাম্বুলেন্স, কাতারের আমির যে কাতার রয়্যাল অ্যাম্বুলেন্স পাঠাবেন, সেটি গতকাল রাতে অথবা আজকে ভোরে আসার কথা ছিল, সেটিও আসেনি। এবং বলা হচ্ছে যে কারিগরি ত্রুটির কারণে সেটি কাতার থেকে ফ্লাই করেনি। একটা রয়্যাল ফ্যামিলির এত হাইটেক আইসিইউ অ্যাম্বুলেন্স, সেটা তো ওয়েল মেনটেইনড হওয়ার কথা, সেটা কেন কারিগরি ত্রুটির জন্য আসতে পারলো না? এর কারণে আরও বেশি সন্দেহ দানা বেঁধেছে। তাহলে কি ম্যাডাম জিয়াকে লন্ডনে পাঠানো হবে কি না? এদিকে আজকে তার পুত্রবধূ তারেক রহমানের ওয়াইফ ডক্টর জুবাইদা রহমান ঢাকায় এসে পৌঁছেছেন। এখন আমরা জানতে পারছি যে কাতারের আমির, যেহেতু কাতার থেকে অ্যাম্বুলেন্সটা আসেনি, তিনি জার্মানি থেকে একটা এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে সেটি বাংলাদেশে পাঠাচ্ছেন এবং সেটি আগামীকাল আসবার কথা। যদি সব ঠিক থাকে তাহলে হয়তো রবিবার বেগম জিয়াকে লন্ডন নিয়ে যাওয়া হবে। এটা নিয়েও কথা উঠেছে যে কেন লন্ডন, এত দীর্ঘ যাত্রা প্লেনে করে যাওয়া তিনি সহ্য করতে পারবে কিনা, কেন সিঙ্গাপুরে না কিংবা থাইল্যান্ডে না, এগুলো আলাপ হয়েছে। এত কিছু আলাপের মধ্যে আজকে ঢাকার সময় বিকেল 5টায় বেগম খালেদা জিয়ার একটা কোলোনোস্কোপি টেস্ট করা হয়েছে। কোলোনোস্কোপি টেস্টটা আসলে এই যে আমাদের যে অন্ত্রনালী থাকে, এই যে খাদ্যনালী পরে পাকস্থলী হয়ে বৃহদন্ত্র হয়, ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র, সেই বৃহদন্ত্রের ভেতরের অবস্থাটা পরীক্ষা করে দেখা হয় এই কোলোনোস্কোপি করে, যে কোনো ব্লিডিং আছে কিনা বা কোনো পলিপ আছে কিনা বা কোনো ক্যান্সারাস গ্রোথ আছে কিনা। তো আজকে বিকেল 5টায় বেগম খালেদা জিয়ার এই কোলোনোস্কোপি পরীক্ষাটা করা হয়েছে। এই কোলোনোস্কোপি পরীক্ষার মধ্য দিয়ে এবং এটা তাকে বিকেল 5টায় তাকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে কোলোনোস্কোপি করা হয়েছে। তার মানে তাকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে, তাকে পোর্টেবল ভেন্টিলেটরে করে নিয়ে যাওয়ার কথা। সাধারণত বিদেশে পোর্টেবল ভেন্টিলেটর করে নিয়ে যায়, আমার ধারণা এবার কেয়ারেও সেই ব্যবস্থাটি আছে। এই যে কোলোনোস্কোপি করা হলো, এই পোর্টেবল ভেন্টিলেটরে করে নেওয়া হলো, এর মধ্য দিয়ে এটুকু অন্তত বোঝা যায় যে তার ব্রেইন ডেথ হয় নাই। আমরা যে বলছি অনেকেই যে তিনি মারা গেছেন, সম্ভবত এটি সত্যি না, তিনি এখনো জীবিত আছেন এবং তার আজকের অক্সিজেন লেভেল সেই 35%ই রয়ে গেছে। বরং নর অ্যাড্রেনালিন, একটা ওষুধ যেটার মধ্য দিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা হয়, সেটার পরিমাণ আগের থেকে এখন অনেক কমিয়ে আনা হয়েছে। তাও মানে তার অবস্থাটা বেটার, আগের থেকে একটু ইমপ্রুভ করেছে। এবং এখন তাকে, যে আমি জানি না কোলোনোস্কোপির রেজাল্ট বা কেন কোলোনোস্কোপি করেছে সেই রেজাল্টের উপরে কোনো ডিসিশন চেঞ্জ হবে কিনা, কিন্তু তার বর্তমান অবস্থায় অ্যাম্বুলেন্সে ফ্লাই করানো যেতে পারে। প্রিয় বন্ধুরা, বেগম খালেদা জিয়ার ব্যাপারে আমার কাছে আজকে এই আপডেট ছিল। আমার মনে হলো যেহেতু চারিদিকে নানান রকমের কথা হচ্ছে। সুপ্রিয় সুধী, যে যেখানে আছেন, প্রীতি ও শুভেচ্ছা রইল। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশ এবং ভারত সম্পর্ক প্লাস ডক্টর ইউনূসের পাকিস্তানি যেসব এজেন্ট আছে তাদের কর্মকাণ্ড, এটা কি ইম্প্যাক্ট তৈরি করছে এবং এর ফলে বাংলাদেশ নামক এই ছোট রাষ্ট্রটিতে কি হতে পারে সামনের দিনগুলোতে, এবং বাংলাদেশের ভবিষ্যৎ কোন সূত্রে গাথা, সে বিষয়টি নিয়ে একটু আলোকপাত করতে চাই। আপনারা যদি দেখেন যে সাম্প্রতিক সময়ে ডক্টর ইউনূস বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। আপনারা জানেন আর্মি ক্লিয়ারলি বলেছে দেয়ার ইজ নো ইফ
নো বাট, অর্থাৎ ইফ বাট ছাড়াই বিডিআর হত্যাকাণ্ডের যে বিচার হয়েছে সেটি সুষ্ঠু বিচার, এবং সেটা নিয়ে নতুন কোনো ফ্যান্ডোরার বক্স ওপেন করা যাবে না। তো এই কথাটি তিনি বলার পর আমরা ধারণা করেছিলাম বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে নতুন কোনো গল্প উপন্যাস আসবে না, কিন্তু আসলো। এই আসার ফলে কি হলো, আমরা যেটা বুঝতে পারলাম যে বাংলাদেশ সেনাবাহিনী আসলে এখন বাংলাদেশ সেনাবাহিনী চালাচ্ছে না, সেনাবাহিনীর প্রধান চালাচ্ছে না। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হচ্ছে এখন আসিফ মুনির। পাকিস্তানের সেনাবাহিনী, যিনি সাম্প্রতিক ফিল্ড মার্শাল উপাধি পেয়েছেন, তিনি কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীটা চালাচ্ছেন। এবং এই বাংলাদেশ সেনাবাহিনীকে চালিয়ে ডক্টর ইউনূসের যেসব পাকিস্তানি এজেন্টরা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং বাংলাদেশের বিডিআর বা বিজিবিতে ছিল, সেই সব পাকিস্তানি এজেন্টদেরকে দিয়ে বাংলাদেশে একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে। এই পাকিস্তানি এজেন্টরা বাংলাদেশে একটি ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে যে বাংলাদেশে 2008 সালে যেই বিডিআর মিউটিনিটা হয়েছিল সেই মিউটিনির সাথে ভারত জড়িত, এবং সরাসরি ভারত রাষ্ট্রের নাম ধরেই কিন্তু এই কথাটি বলা হয়েছে। তার মানেটা কি দাঁড়াচ্ছে, যে বাংলাদেশের বিডিআর বিদ্রোহ এবং এই ভারতের সংশ্লিষ্টতা এক সূত্রে গাঁথা, এই রকম একটা প্রতিবেদন এসছে। অথচ আমরা সবাই জানি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এসছে 8 জানুয়ারি, আর 25শে ফেব্রুয়ারি সম্ভবত এই ঘটনাটি ঘটে। 2 মাসেরও কম সময়ে ভেতরে এই ঘটনাটি যখন ঘটে, তখন শেখ হাসিনা আর্মি ক্যান্টনমেন্টে গিয়েছিলেন। ক্যান্টনমেন্টে কী ধরনের অবস্থার সম্মুখীন হয়েছিলেন তিনি, আমরা সেটা দেখেছি। পরবর্তীতে আস্তে আস্তে দেশটাকে আবার পুনর্গঠন করা হয়। এখন এই যে বাংলাদেশ সেনাবাহিনী যেখানে বলছে যে এখানে কোনো ভারতের সম্পৃক্ততা নেই, এটা বিডিআরের একটা বিদ্রোহ, এই বিদ্রোহে 57 জন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন, এটা শোকাবহ, দুঃখের। এবং শেখ হাসিনা এইসব বিডিআর বিদ্রোহে নিহত হওয়া পরিবারের সদস্যকে নানাভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন, কারো পরিবারের সদস্যদেরকে পার্লামেন্টের মেম্বার পর্যন্ত করেছেন। তার মানে তার সদিচ্ছা, রাষ্ট্রনায়কোচিত কাজ কারবার সব কিছু দিয়ে তিনি দেখিয়েছেন যে এটি আসলে একটি ঘটনা, যেই ঘটনাটাকে প্রপারলি অ্যাড্রেস করা উচিত। এবং এই সেনাবাহিনী হত্যার জন্য এই বিডিআরের যেই সব জওয়ানরা এখানে উপস্থিত ছিল এবং যারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, তাদের অনেকের মৃত্যুদণ্ডের রায় হয়েছে। এখন এই হত্যাকাণ্ডের রায়টি এখন উল্টে যাবে, কারণ যেই তদন্তটি এসছে, এই তদন্তে যেহেতু ভারতের কথা এসছে, তাহলে এই সেনাবাহিনীর হত্যাকারীদেরকে আর শাস্তি দেওয়া যাবে না, এখন তাদেরকে খালাস দিতে হবে। তাহলে আসুন, বাংলাদেশটা আসলে ইনভাইট করে একটা যুদ্ধের আয়োজন করছে। বাংলাদেশ যুদ্ধকে আয়োজন করছে কি কারণে আপনারা দেখেন, পাকিস্তান চাচ্ছে যে বাংলাদেশের শক্তিকে, বাংলাদেশের ভূমিকে ব্যবহার করে ভারতের ভিতরে নানান জায়গায় একটা বিচ্ছিন্নতা তৈরি করা। এর ফলে ভারত একটা প্রেসারে পড়ে পাকিস্তানের সাথে যদি কোনো সমঝোতা করে, কিন্তু বাংলাদেশের প্রতিবেশী ভারতের যে 7টি অঙ্গরাজ্য রয়েছে, এই অঙ্গরাজ্যগুলোতে সেই রকমের কোনো বিদ্রোহ নাই বললেই চলে। এক, দ্বিতীয়ত ভারত সরকারের কন্ট্রোল সেন্ট্রালি এবং লোকালি এমন পর্যায়ে আছে, সেখানে কোনো রকমের বিদ্রোহ সংগঠন করা, ভারত রাষ্ট্রের বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা করা বা কোনো আঞ্চলিক স্বাধীনতা ঘোষণা করার কোনো শক্তি ভারতে এই মুহূর্তে নাই। সুতরাং এই জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশটাকে ব্যবহার করে পাকিস্তান যে স্বার্থটা হাসিল করতে চাচ্ছে, পাকিস্তানের মূল কথাটা হচ্ছে 1971 সালে যদি পাকিস্তান বাংলাদেশকে সহযোগিতা না করত, তাহলে লাঠি দিয়ে পিটে, অস্ত্র নিক্ষেপ করে, অস্ত্র দিয়ে গুলি করে, নারীদেরকে দর্শন করে, ভোগ করে আমাদের এই দেশটাকে তারা কিন্তু পাকিস্তানের অংশ রেখে দিতে পারত। কিন্তু ভারত যখনই আমাদেরকে বর্ডার খুলে দিল, ভারত যখনই আমাদেরকে সহযোগিতা করলো, আর্মিদেরকে ট্রেনিং দিল, খাবার দিল, 1 কোটি মানুষকে আশ্রয় দিল, তখন এই বাংলাদেশের মানুষের পক্ষে সংগঠিত হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশটা স্বাধীন করা সম্ভব হয়েছে। এখন ধরেন বাংলাদেশে যদি কোনোভাবে
পাকিস্তানকে সহযোগিতা করতে যায় বর্ডারের কোনো একটা অংশে পাকিস্তানি বাহিনী দিয়ে যদি ইন্ডিয়ার সাথে একটা ঝামেলা তৈরি করে, তাহলে বাংলাদেশের যে 4,000 বর্গ কিলোমিটার সীমান্ত রয়েছে, এই সীমান্তের যে কোনো দিক দিয়ে কিন্তু ভারতীয় বাহিনী ঢুকে বাংলাদেশের যেই কোনো অঞ্চল এক দিনের ভিতরে দখল করে নিয়ে যেতে পারে। তাহলে বাংলাদেশটাকে কোথায় ঠেলে দিচ্ছেন আপনি? দেখেন, এই পাকিস্তান ইউনূসের সাথে ষড়যন্ত্র করে ডক্টর ইউনূসের যে একটা এজেন্ডা, এটা মেটিকুলাস যে ডিজাইন, এই ডিজাইনের অংশ হিসেবে তিনি কিন্তু চায়নায় গিয়ে বলেছিল যে ভারতের 7টি অঙ্গরাজ্য ল্যান্ডলক। এখন বাংলাদেশের ঢাকাকে যদি আমরা ল্যান্ডলক বলি, তা আপনারা কি বলবেন? না, বাংলাদেশের ঢাকা তো ল্যান্ডলক না, কারণ ঢাকার তো একটি বন্দর রয়েছে, সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দর, কারণ ঢাকা হচ্ছে রাজধানী, এটা একটা রাষ্ট্রের অংশ। এখন পাকিস্তানেরও কোনো কোনো অংশকে যদি আপনি ল্যান্ডলক বলেন, তাহলে কি হবে? এটা হবে ধৃষ্টতা এবং কূটনীতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ। এখন বাংলাদেশের ভবিষ্যতে কি হবে সেই জিনিসটা যদি আপনি একটু খেয়াল করেন, ভারতের সাম্প্রতিক সময়ে ভ্রমণ করছে, এখনও ভারতেই আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি তার প্রতিবেশী রাষ্ট্রটিকে দখল করে নিয়েছেন, ইউক্রেনকে তিনি 15 সালে ইউক্রেনের একটা অংশ তারা নিয়ে নিয়েছিল, ক্রিমিয়া। নিয়ে নেওয়ার পর কিছুই করতে পারেনি, পরবর্তীতে এবার আবার ইউক্রেনকে দখল করার চেষ্টা, এবং রাশিয়ার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ আমেরিকা এবং পুরা ইউরোপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে, কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধে রাশিয়াকে পরাজিত করা যায় নাই, যার ফলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসার পর রাশিয়ার সাথে আলাপ আলোচনা হয়। সেই আলাপ আলোচনার এখনকার যে স্টেজ, সেই স্টেজে দম্বাস নামে যে অঞ্চলটি, বিশাল একটি অঞ্চল, বাংলাদেশ যত বড় তার চেয়ে বড় অঞ্চল, এখন ছেড়ে দিতে হচ্ছে রাশিয়াকে, দিয়ে একটি নেগোসিয়েশন করে পিসফুল সেটেলমেন্টের পথের দিকে যাওয়ার একটি সম্ভাবনা দেখা দিয়েছে। তার মানে বড় শক্তি যখন আক্রমণ করে, তখন তারা যাওয়ার সময় যে থাবাটা দেয় বাংলাদেশের এই ছোট্ট অঞ্চলে, এই থাবাটা যদি ভারত দেয়, তাহলে ডক্টর ইউনূস, তার যে পাকিস্তানি দালাল, এই পাকিস্তানির সিআইএর যেসব দোসররা আছে, বাংলাদেশের চাকরি করেছে কিন্তু সার্ভ করেছে পাকিস্তানকে, তারা কিন্তু এটা রক্ষা করতে পারবে না। তাই এখন ভারত দেখলো যে যদি বাংলাদেশ প্রতিদিন ডক্টর ইউনূসের এই ফর্মুলা চলতে থাকে, এই রকমভাবে কথাবার্তা চলতে থাকে এবং অ্যাগ্রেশন দেখাতে থাকে, তাহলে কিন্তু ভারত যেই কোনো সময়ে রাশিয়ার মতো, ক্রিমিয়ার মতো, দনবাসের মতো বাংলাদেশকে আক্রমণ করে বসতে পারে। আক্রমণ তো ভারত করতে চায় না, কারণ ভারত 75 সালে বঙ্গবন্ধুকে যখন খুন করা হয়, তখনও কিন্তু ভারত বাংলাদেশ দখল করতে আসেনি। গত 54 বছরে ভারত কখনো কোনো ইনিশিয়েটিভ নেয়নি যে বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাও নিতে, বরং বাংলাদেশের যে ছিটমহল বিনিময় হয়, 1500 হেক্টর জমি ভারত বাংলাদেশকে বেশি দিয়ে সীমারেখাটাকে ঠিক করে চলে গেছে, সমাধান করছে। এবং ভারতের সাথে বাংলাদেশের সমুদ্র সীমা 25,000 বর্গ কিলোমিটার নিয়ে সমস্যা ছিল, ভারত সেটি আরবিট্রেশনের মাধ্যমে 4,500 নিয়ে বাংলাদেশকে 21,500 কিলোমিটার, 20,500 কিলোমিটার ছেড়ে দিয়েছে। তার মানেটা আপনি দাঁড়ালো কি, যে ভারত কখনো তার এই প্রতিবেশীর ভূখণ্ডের প্রতি কোনো লালসা নেই, কোনো লোভ নেই। কিন্তু আজকে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর ভারতীয় ভূখণ্ডের প্রতি যেই তাচ্ছিল্যের সুরে এবং যেই রকম শিষ্টাচার বহির্ভূতভাবে এবং পাকিস্তানের শর্তেরকে দিয়ে ভারতকে অশান্ত করে প্রকারান্তরে বাংলাদেশটাকে একটা ব্যাটেল ফিল্ড করার চেষ্টা করছে, এই ব্যাটেল ফিল্ড করার যদি চেষ্টা হয়, তাহলে এই সুজলা সুফলা শস্য শ্যামলা জনসংখ্যার বারে নুজু এই মাটি এবং পানির দেশ, নদী এবং খালের দেশ বাংলাদেশটি বিচ্ছিন্ন হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ডক্টর ইউনূস জানেন তিনি বেশি দিন বেঁচে নেই, তার দেশে দেশে বাড়ি আছে, দেশে দেশে ঘর আছে, পৃথিবীর সমস্ত ব্যাংকগুলোতে কোটি কোটি টাকা তার রয়ে গেছে, তার কবরেও যদি টাকা দিয়ে দেওয়া হয়, স্বর্ণ গয়না দিয়ে দেওয়া হয়, তাও তার টাকা পুরাবে না। তাই তিনি এখন মানুষের কথা ভাবছেন না, তার যে চিন্তা, তার যে চেতনা, তার যে আচরণ, সেটা এমন একটা দিকে নির্দেশ করছে যে বাংলাদেশ সত্যিকার অর্থে এটি অন্ধকার প্রকোষ্ঠের দিকে যাওয়ানো দিচ্ছে। বাংলাদেশ যদি এখনই এই জায়গা থেকে ফিরে না আসে, তাহলে মনে করুন আগামী দিনের বাংলাদেশ আমেরিকা, ব্রিটেন, পশ্চিমা বিশ্বের অন্যান্য দেশ, পাকিস্তান এবং বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে একটা যুদ্ধক্ষেত্র তৈরি হবে। রাশিয়াও সেখানে ইন্ডিয়ার পাশে এসে দাঁড়াবে। সেই ক্ষেত্রে
বাংলাদেশ কি সেটা অ্যাফোর্ড করতে পারবে? আর যদি না পারে, আপনারা আমরা সবাই ডক্টর ইউনূসের এই মেটিকুলাস ডিজাইনের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিয়ে বলতে হবে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এ দেশ আমার, এ মাটি আমার, এটাকে আমরা বন্ধুত্বের ভিত্তিতে রক্ষা করতে চাই, কারোর সাথে যুদ্ধ করে নয়। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে।